আমাদের টাকা আসে অনলাইনে, আবার ব্যয় করি আমরা অনলাইনে, যার কারণে মেজরিটি টাকা অনলাইনে ব্যয় করার কারণে এখানে মাঝখান থেকে অসাধু কোনো উপায় অবলম্বন করার সম্ভাবনা অনেক কমে যায়। আমরা পার্সোনাল বা ব্যক্তিগত হেল্পগুলো করি না। আপনি এসে বলছেন ভাই আমি ঋণগ্রস্ত, আমাকে টাকা দেন, আমরা এগুলো আমলে নেই না। এটা আমাদের মেমোরান্ডামে একেবারে সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা প্রজেক্ট বেস কাজ করব। আমরা 100 কোটি টাকা এসেছে এটা বলিনি, তবে 100 কোটি টাকা আমরা এই প্রজেক্টে ব্যয় করবো ইনশাআল্লাহ, এটা আমাদের স্বপ্ন। আমরা দেখি যে বিভিন্ন সেবামূলক ফাউন্ডেশন বা যারা সেবামূলক কাজ করে তাদের প্রতি মানুষের দিন দিন আস্থা হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকাণ্ড এবং তারা কিভাবে এই কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেক সেবামূলক প্রতিষ্ঠানই অনেক স্বপ্ন দেখিয়ে একটা সময় মানুষের আস্থা তাদের প্রতি আর থাকে না। ফাউন্ডেশন, সুন্নাহ ফাউন্ডেশন কীভাবে এই পর্যন্ত এটি ধরে রাখতে পেরেছে এই বিষয়টি ব্যাখ্যা করবার জন্য আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলতে চাই। প্রথমত, সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে। এখানে যারা কাজ করেন, এখানে যারা ট্রাস্টি বোর্ডে আছেন, এরা সবাই স্বাবলম্বী এবং তারা সবাই আপন আপন জায়গায় সমাজে খুবই ভালো অবস্থানে আছেন এবং তারা সবাই আল্লাহর জন্য কাজ করেন। শুধু তারাই নয়, আমাদের যারা ডোনেশন করেন তারা বেশিরভাগই তাদের নামকে প্রকাশ করতে চান না, তার মানে আল্লাহর জন্য তারা কাজ করতে চান। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী আছেন, স্বেচ্ছায় শ্রম দেন, এই যে এখন ত্রাণের কাজ চলছে, আপনি দেখবেন সেখানে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর আছেন এবং আর্মি অফিসার আছেন, এমন এমন লোকজন আছেন যে আপনি অবাক হয়ে যাবেন। অথচ তারা কাজ করে যাচ্ছেন, কেউ জানছে না, তাদের নিজেদের অবস্থানকে তারা লুকিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের কাজগুলোকে প্রকাশ করার জন্য কাজ করেন না, তারা আল্লাহর জন্য কাজ করেন। আমাদের ডোনারদেরও একই মানসিকতা। ট্রাস্টি বোর্ডের পুরো বোর্ডটাই আমাদের সেভাবে গড়ে তোলা এবং আমাদের মেমোরান্ডামে লেখা আছে যে ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য ফাউন্ডেশন থেকে কখনও কোনো সুবিধা নেবেন না, টাকা পয়সা, পকেট মানি, বেতন বা ফাউন্ডেশনকে সেবা দিয়ে তিনি কিছু নেবেন না। হ্যাঁ, কোনো ডেডিকেটেড কোনো তার সার্ভিস থাকলে সেটা ভিন্ন কথা, বাট এমনিতে ফাউন্ডেশন পরিচালনা করতে গিয়ে তিনি কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে পারবেন না, এটা আমাদের মেমোরান্ডামে লেখা আছে। তো এই একটি বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা আশ্বস্ত করতে পারি যে যেহেতু এটা শুধুমাত্র আল্লাহর জন্য করা এবং আমাদের পুরো টিম এবং পুরো আমাদের সেটিংটা এভাবে সাজানো যে এখানে যারাই ইনভলভ হবে, টাকা পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আমরা সবাইকে উৎসাহিত করি আল্লাহর জন্য হতে। তো এই একটা বিষয়, যে কাজ শুধু আল্লাহর জন্য হবে, মানুষের কাছে বাহবা বা দুনিয়ার কোনো ধান্দা যেখানে থাকবে না, সেটাতে আস্থা ইনশাল্লাহ এমনিতে ধরে রাখা সম্ভব হবে। দ্বিতীয়ত যেটি আমি বলতে চাই তা হলো, সুন্নাহ ফাউন্ডেশনের যে আর্থিক ডোনেশনটা আসে 95%-এরও বেশি টাকা অনলাইনে আসে কোনো হাতের ছোঁয়া ছাড়া। অর্থাৎ আমাদের এখানে ধরা যাক 100 কোটি টাকার আমরা বন্যার ফান্ড গঠন করছি, সেখানে 95 কোটি টাকায় আপনি ধরতে পারেন যে অনলাইনে আসছে। তো এই যে 95%-এরও বেশি টাকা হাতের ছোঁয়া ছাড়া আসছে, এখানে কেউ আসলে নয়-ছয় করার সুযোগই নেই, যেহেতু ডাইরেক্ট ব্যাংক টু ব্যাংক ঢুকে যাচ্ছে, হাতে আসছেই না। আবার ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা করি, যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে হয় চেক ইস্যু করি, আর না হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিই, যার সমস্ত ডাটা থাকে, ওইটা ওই প্রাপকও স্বীকার করবার কোনো সুযোগ থাকে না। এবং এখানেও কোনো ব্যক্তির হাত দিয়ে যায় না যে সেই ব্যক্তি 10 টাকার জায়গায় 5 টাকা দিল আর 5 টাকা পকেটে রেখে দিল, কোনো সুযোগ নেই। এর বাইরে আমাদের অনেকগুলো পলিসি আছে, যে পলিসিগুলো দিয়ে আমরা সততাটাকে নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করি। ধরুন, বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ আমরা যখন সিলেটে কাজ করেছি 22-এ, এবারও করবো ইনশাআল্লাহ। আমাদের যারা সেবা দিতে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আমরা তাদেরকে এমন এমন জায়গায় পাঠাই যে জায়গা তার এলাকা না। ধরুন আপনার বাড়ি সিলেট, আপনাকে আমরা সিলেট পাঠাবো না, আপনাকে আমরা চিটাগাং পাঠাবো। আপনি নিজের এলাকায় গিয়ে স্বজনপ্রীতি করবেন, সে সুযোগ আপনি পাবেন না। আপনার সাথে এমন একটা লোক দেওয়া হবে যে লোককে আপনি কোনোদিন দেখেন নাই এবং তার সাথে আপনি কাজ করবেন। এমন কিছু পলিসি আছে যে পলিসি দিয়ে আমরা একে তো আমরা সৎ মানুষ দেখে নিই, তারপরেও সততা তো আর গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য পলিসিটা এমনভাবে করা যে সে চাইলেও আসলে এদিক সেদিক করা খুব বেশি সম্ভব না। এরপরে প্রত্যেকটা বেনিফিশিয়ারি সিলেক্ট করার জন্য 4টা লেয়ার আমরা রাখি, 4টা লেয়ার। কোনোটা লেয়ারের সাথে কোনোটা লেয়ারের কোনো কানেকশনের কোনো ওয়ে থাকে না। আপনি একটা লোকের নাম প্রস্তাব করে গেছেন যে এই লোকটার ঘর ভেঙে গেছে বন্যা, এর ঘর করে দেওয়া হোক, আর আমরা দিয়ে দিলাম, এত সহজ না। এটাকে আমরা ভেরিফাই করবো এলাকার ইমাম সাহেবকে দিয়ে। ইমাম সাহেব, আপনি এই তথ্যটা ওকে কিনা, আপনি কী মনে করেন? ইমাম সাহেব যদি ওকে করেন, ইমাম সাহেব বা জনপ্রতিনিধি, ইমাম সাহেব মাস পাশাপাশি কখনো জনপ্রতিনিধি, এরপর আমাদের একজন ফিল্ড ভিজিটর যায় এখান থেকে আলাদা, কে কোন এলাকায় যাবে সে নিজেও যায় না, যে সে আবার কাগজে পাওয়া তথ্যগুলোকে মেলাবে। তারপরে তাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়, নির্দিষ্ট ছকে আনা হয়, এরপর তাকে ফান্ড দেওয়া হয়। ফান্ডও আমরা নগদ টাকা সাধারণত দিই না, গরিব মানুষ নগদ টাকা পেলে নষ্ট করে ফেলে।
তো এটা একটা বিষয় যে আমাদের টাকা আসে অনলাইনে, আবার ব্যয় করি আমরা অনলাইনে, যার কারণে মেজরিটি টাকা অনলাইনে ব্যয় করার কারণে এখানে মাঝখান থেকে অসাধু কোনো উপায় অবলম্বন করার সম্ভাবনা অনেক কমে যায়। তৃতীয়ত যদি বলতে চাই তা হলো আমরা পার্সোনাল বা ব্যক্তিগত হেল্পগুলো করি না। অর্থাৎ আপনি এসে বলছেন ভাই আমি ঋণগ্রস্ত, আমাকে টাকা দেন, আমরা এগুলো আমলে নেই না। এটা আমাদের মেমোরান্ডামে একেবারে সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা প্রজেক্ট বেস কাজ করব। প্রজেক্ট বেস কাজ করব এই জন্য যে আমরা যখন সারা দেশে দারিদ্র্য বিমোচনের জন্য কাজ হাতে দিব, আমরা বলবো যে 2000 পরিবারকে আমরা এবছর দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করব, তখন আমরা ফেসবুক পেজে ওপেন ডিক্লেয়ার করি সারা বাংলাদেশের যে কোনো মানুষ এখানে আবেদন করতে পারে, গুগল ফর্মে নিজে না পারলে অন্য কারো সাহায্যে সে আবেদন করতে পারে। আবেদন করার পর তার তথ্য উপাত্ত যাচাই বাছাই করে সঠিক হলে আমরা সেখানে কাজ করি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে। সিঙ্গেল যদি কেসগুলোকে আমরা আলাদা করে আমলে নেই তাহলে কি হবে, আপনারটা আমি দেওয়ার পর উনি বলবে যে আমারটা দিলেন না কেন, নিশ্চয়ই তার কাছ থেকে টাকা খাইছেন বা সে আপনার আত্মীয় স্বজন। এই সমস্ত কথাগুলো যেন বলতে না পারে কেউ। তাছাড়া এত পরিমাণ আবেদন আসবে যেগুলো আমাদের সামর্থ্যের বাইরে। এই কারণেও আমরা আসলে এই সিঙ্গেল কেসগুলো ডিল করি না। আমরা একসাথে প্রজেক্ট ঘোষণা করি, সবার জন্য অবারিত সুযোগ রাখি আবেদন করার, এবং কাজ শেষে আবার পুরো প্রজেক্টের ডিটেইল আমরা জানাই দিই যাতে স্বচ্ছতা আমাদের ক্লিয়ার থাকে। চতুর্থত যেটি আমরা করি তা হলো আমাদের যে প্রজেক্টগুলো থাকে, বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো থাকে, এখানে প্রত্যেকটা প্রজেক্টের আয় ব্যয় আমরা প্রজেক্ট শেষে কিন্তু জানাই দিই সোশ্যাল মিডিয়াতে। এরকম অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে কিনা আমি জানি না। আমাদের সিলেটের বন্যায় আমাদের 18 কোটি টাকা আমরা ব্যয় করেছি। 18 কোটি টাকার প্রতিটি টাকার হিসাবকে যদি চান আমাদের সোশ্যাল মিডিয়া থেকে বের করে ফেলতে পারবেন। বিকজ কিনলাম, কত টাকা কিনলাম, ডিটেইল আমাদের দেওয়া থাকে সোশ্যাল মিডিয়াতে, যাতে করে মানুষ ভেরিফাই করতে পারে যে এর নিচে আর কোনো সম্ভাবনা আদৌ আছে কিনা। এর পাশাপাশি আমাদের প্রথম শ্রেণীর একেবারে প্রথম 10টি নামকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানকে দিয়ে আমরা বছরে একবার অডিট করাই। অডিট রিপোর্ট যে কোনো মানুষ, আমাদের ডোনার হওয়া জরুরি না, যে কোনো মানুষ আমাদের অফিসে এসে অডিট রিপোর্ট দেখে যেতে পারেন। আর অডিট রিপোর্ট আমরা সরবরাহ করি আমাদের যারা লাইফ মেম্বার, ডোনার মেম্বার আছে, ওনারা চাইলে ওনাদেরকে আমরা মেইলে পাঠিয়ে দিই। অর্থাৎ এখানেও আমরা স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করি, যার কারণে আসলে আপনার আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন প্রতি যে আস্থা মানুষের তৈরি হয়েছে এটা আসলে একদিনে হয়নি। সাধারণ মানুষ খুব ভালো করে জানে যে মানুষের দানের টাকা আমরা বিলাসিতা করি না, সাধারণ মানুষের দানের টাকা আমরা নষ্ট করি না। আমরা প্রতিটি টাকা খরচ করার আগে 10 বার চিন্তা করি। আমার পকেটে টাকা খরচ করতে আমি যতটা চিন্তা করি, ফাউন্ডেশনের টাকা খরচ করতে আমি এবং আমার টিম আমরা এর চেয়ে বেশি চিন্তা করি। আমার মনে হয় যে এই কারণে সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে, এবং আমার বিশ্বাস যেহেতু আমাদের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, এবং আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে স্বচ্ছ রাখবার জন্য সর্বতভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হয়তো এগিয়ে নিয়ে যাবেন। এবং আস্থা যদি এদেশে মানুষের হারিয়ে যায় তাহলে দিন শেষে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমরা চাই না। আমরা জানি যে আপনার আসুন্নাহ ফাউন্ডেশনে 100 কোটি টাকার ত্রাণ তহবিল এসেছে, এবং এগুলো আপনি কীভাবে ব্যয় করছেন? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, বন্যা পরবর্তী পরিস্থিতি কীভাবে মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা দরকার, এবং আপনারা এই বিষয়ে কী বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা 100 কোটি টাকা এসেছে এটা বলিনি, তবে 100 কোটি টাকা আমরা এই প্রজেক্টে ব্যয় করবো ইনশাআল্লাহ, এটা আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্নটার কাছাকাছি আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ সেই স্বপ্ন আর এখন শুধু স্বপ্নই নয়, সেটা ইনশাআল্লাহ বাস্তবের রূপ নিতে যাচ্ছে। বিকজ আমরা 100 কোটি টাকার প্রায় কাছাকাছি বলতে পারি আমরা ফান্ড আমাদের কাছে চলে আসছে। আমি এই জন্য কাছাকাছি বলছি যে এক্সাক্ট ফিগার আমরা বলতে পারছি না। ব্যাংকে যে টাকাগুলো আসছে, বিভিন্ন মাধ্যমে আসছে, এগুলো সবগুলোর আপডেট পেতে আমাদের এক্সাক্ট আপডেট পেতে আরও একটু সময় নিতে হবে। তো তবে যেটুকু আসছে তাতে যেটুকু নিশ্চিত হয়েছে আল্লাহর উপর ভরসা করে বলতেই পারি যে আমরা 100 কোটি টাকা এই প্রজেক্টে ব্যয় করতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কোনো আমাদের মতো এই পর্যায়ের কোনো বেসরকারি প্রতিষ্ঠান একটা বন্যার জন্য এতগুলো টাকা সাধারণ মানুষ থেকে পেয়েছে এবং সেটা ব্যয় করার সুযোগ পেয়েছে, এরকম রেকর্ড খুব বেশি আছে কিনা আমি জানি না। যাই হোক, তো আমাদের মূলত মূল ফোকাসটা থাকবে পুনর্বাসনের জন্য। সরকার তার মতো করে চেষ্টা করবে নিশ্চয়ই, বিভিন্ন সংস্থাগুলো আছে তারাও চেষ্টা করছেন তাদের মতো করে। আমরা আমাদের স্বপ্নের কথা বলি। আমরা এই বন্যায় শুধু ত্রাণ সামগ্রী বিতরণের যে পরিকল্পনা হাতে নিয়েছি সেটা হলো 2500, সেটা আমার মনে হয় এখন পার হয়ে 3000 মেট্রিক টনে চলে যাবে। অর্থাৎ 3000 টন আমরা খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র আমরা দেবো। ইতিমধ্যে আমাদের 1500 বেশি মেট্রিক টন খাবার কেনা হয়ে গেছে।
আমরা বন্যার পানিটা শুকানোর পর 1 লক্ষ পরিবারকে আমরা 25 কেজি করে চাউল দেব, যাতে করে 15-20 দিন 25 দিন তারা চলতে পারে। কারণ বন্যার পানি শুকিয়ে গেলেই যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হবে তা না, ওই দিনগুলো যাতে তারা চলতে পারে সেজন্য আমরা 25 কেজি করে চাউল 1 লক্ষ পরিবারকে দেবো। এটা আমাদের পরিকল্পনা ইনশাআল্লাহ। তার জন্য আমাদের অনেকগুলো চাউল লাগবে। তো ওইটা যখন কিনবো আমরা, তখন আমাদের 2500-রও বেশি হয়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু কার্যক্রম আমাদের বাকি আছে। সবগুলো মিলিয়ে 2500 থেকে 3000 টন খাদ্য সামগ্রী আমরা ইনশাআল্লাহ বিতরণ করছি, যার একটা বড় অংশ ইতিমধ্যে হয়ে গেছে, বাকিটা হবে। আর পুনর্বাসনের জন্য আমরা 5000 পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার চিন্তাভাবনা করছি, এবং সেই সাথে যারা কৃষক এবং ছোটো ছোটো ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদেরকে কিছু পুঁজি দেওয়ার চেষ্টা আমরা করব। সেটা কত মানুষকে দিতে পারবো সেটা পরিপূর্ণ তহবিল হাতে আসার পর আমরা বলতে পারবো, তবে আমরা করবো ইনশাআল্লাহ। সিলেটে বন্যা আমরা 1000 কৃষককে আমরা 5000 করে টাকা দিয়েছিলাম। এর পাশাপাশি যারা মারা গেছেন, যদি উপার্জনক্ষম কোনো ব্যক্তি মারা যেয়ে থাকেন, তার পরিবারকে স্বাবলম্বী করবার জন্য, তাদের উপার্জনের একটা উপায় বের করার জন্য আমরা উদ্যোগ নেব। ধরুন একজনের একটা গরু ছিল, সেটা দিয়ে চলতেন, বা 2টা গরু ছিল, তার গাভী ছিল, সেটা দুধ দিয়ে সংসার চালাতেন, আমরা তাকে 2টা বাছুর কিনে দিব বা 3টা বাছুর কিনে দিব। এরকম আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। অর্থাৎ যেন তারা সাফার যেটা করছেন এটার জন্য তারা কাটিয়ে উঠতে পারেন। এবং সেই সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য কিছু ইকুইপমেন্ট আমরা প্রস্তুত করতে চাই। এবারের বন্যা থেকে আমরা শিখেছি মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে, সেখানে অকিটকি সহ যোগাযোগের আরও ব্যবস্থা দরকার। বেশ কিছু স্পিড বোর্ড আমাদের রেডি থাকা দরকার ইনস্ট্যান্ট রিমোট এরিয়াগুলোতে কাজ করার জন্য। সেগুলো আমরা হয়তো এই বছর বন্যা থেকে আমরা করবো ইনশাআল্লাহ।